ইসলামাবাদ সড়কের সব শর্ত পূরণ না হলে হরমুজ প্রণালী বন্ধই থাকছে বলে জানালেন ইরানের বাঘের গালিবাফ। ওয়েস্ট ব্যাংকের কুশরায় নিজের অবরুদ্ধ বাড়ি রক্ষায় ছাদে ইউএস পতাকা উড়িয়েছেন প্যালেস্টিনিয়ান আমেরিকান লুই রিদি। নিখোঁজ 3 ইরানি পাইলট নিয়ে তেহরানের দাবিকে মিডিয়া স্ট্যান্ড আখ্যা দোহার। কূটনৈতিক দ্বৈরথেও ইরান আমেরিকার উত্তেজনা নিরসনের আশা কাতারের। সিরিয়ার বিমান ঘাঁটিতে ইসরায়েলের বিমান হামলা, ওয়াশিংটনের উদ্বেগ। সিরিয়ায় বাশার আল আসাদের চাচাতো ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির স্পেশাল ক্রিমিনাল ট্রাইব্যুনাল। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক, অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি আব্দুল্লাহ মামুন। তেহরান ওয়াশিংটনের সমঝোতা স্মারকের শর্ত পূরণ না করা পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। মঙ্গলবার তেহরানে এক অনুষ্ঠানে তিনি বলেন, ইরানের ফ্রিজ করা তহবিল ছাড়, তেল রপ্তানি ও নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং সামরিক হুমকি বন্ধ সহ স্মারকে বর্ণিত সব প্রতিশ্রুতি বাস্তবায়ন না করা পর্যন্ত এই গুরুত্বপূর্ণ জলপথটি খুলবে না। সোমবার তেহরান ওয়াশিংটনের মধ্যকার সমঝোতা স্মারকের 60 দিনের মেয়াদ শেষ হয়। ইসলামাবাদ সমঝোতা স্মারক হিসেবে পরিচিত এই দলিলে স্বাক্ষরের কয়েক সপ্তাহ পরেই ইরানে বিমান হামলা চালায় আমেরিকান বাহিনী। এরপর কয়েক সপ্তাহ ধরে পাল্টাপাল্টি হামলায় পুরো সমঝোতাটি ভেস্তে যায়। আমি পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই, আমেরিকা যতক্ষণ পর্যন্ত চুক্তির আওতায় দেয়া তাদের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন না করছে ততক্ষণ পর্যন্ত এই প্রণালী পুনরায় খোলা হবে না। আমাদের জব্দ করা তহবিল মুক্ত করা, তেল রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহার, সামরিক হুমকি ও সব ফ্রন্টের সামরিক অভিযান বন্ধ সহ স্মারকের সব প্রতিশ্রুতি পূরণ করতে হবে। টানা 1 সপ্তাহেরও বেশি সময় ধরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ঘেরাওয়ের মধ্যে থাকা নিজের বাড়ির ছাদে আমেরিকান পতাকাটা নিয়েছেন প্যালেস্টিনিয়ান আমেরিকান লুই রিদি। অধিকৃত ওয়েস্ট ব্যাংকে নিজের বাড়িতে ফিরে মঙ্গলবার সকালেই উগ্র ইসরায়েলি স্যাটেলাইটদের মুখোমুখি হন তিনি। এ সময় নিজের সীমানায় অনুপ্রবেশকারী বসতি স্থাপনকারী ও ইসরায়েলি সেনাদের সাথেও তার তীব্র বাদানুবাদ হয়। দখলদারদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয়ায় চরম ক্ষোভ প্রকাশ করেন লুই। অধিকৃত ওয়েস্ট ব্যাংকের খুশরা গ্রামে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের তাণ্ডব ও জমি দখলের চেষ্টার বিরুদ্ধে নিজের সম্পত্তি রক্ষা করতে সোমবার আমেরিকা থেকে ফিরেছেন এই প্যালেস্টিনিয়ান আমেরিকান। আমেরিকার বিলাসবহুল জীবন ছেড়ে নিজের ভিটেমাটি আর সম্পত্তি রক্ষা করতে প্যালেস্টাইনে অধিকৃত ওয়েস্ট ব্যাংকের খুশরা গ্রামে ফিরেছেন প্যালেস্টিনিয়ান আমেরিকান লুই রিদি। নিজ ভূখণ্ডে ফিরেই তাকে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হুমকি ও বাধার মুখে পড়তে হয়েছে। নিজের ভেঙে ফেলা গেট ও সীমানা প্রাচীর পরীক্ষা করার সময় বুধবার সকালে হুট করেই লুই রিদির উপর চড়াও হয় এক সশস্ত্র ইসরায়েলি স্যাটেলার। অবরুদ্ধ বাড়িটির গেটের কাছে এসে মোবাইল ফোনে লুই রিদির ভিডিও করতে শুরু করেন ওই উগ্র ইসরায়েলি। লুই রিদিও ব্যক্তিগত ফোনে ভিডিও ধারণ করেন এবং সে সময় তাদের মধ্যে তুমুল বাকবিতণ্ডা হয়। ঘটনাস্থলে হাজির হয়ে সবাইকে সরানোর চেষ্টা করে ইসরায়েলি সেনারা, তবে পরিস্থিতি সামাল না দিয়ে উল্টো এলাকাটিকে সামরিক নিষিদ্ধ এলাকা দাবি করে লুই রিদিকে বাড়ির ভেতর চলে যেতে নির্দেশ দেয় সেনা সদস্যরা। এ সময় আইডিএফ সেনাদের পাল্টা প্রশ্ন ছুড়ে দেন এই প্যালেস্টিনিয়ান আমেরিকান। দখলদারদের সরাতে না পেরে তাকেই কেন ঘরে যেতে বলা হচ্ছে এমন প্রশ্ন করলে সব ঠিক আছে বলে এড়িয়ে যান আইডিএফ সেনারা। উগ্র স্যাটেলার এবং দখলদার বাহিনীর এমন আচরণের তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন লুই রিদি। হাতের কাছে থাকা সত্ত্বেও বসতি স্থাপনকারীদের গ্রেপ্তার না করায় ক্ষোভ জানান তিনি। একজন জঘন্য সন্ত্রাসী এসে আমাকে নিজের বাড়ি থেকে সরে যেতে বলেছে। সে সেনা সদস্যদেরকেও বলছে আমাকে সরিয়ে দিতে, অথচ সেনা কমান্ডের পুরো দল এসেও ওই সন্ত্রাসীকে গ্রেপ্তার করতে পারল না। বাড়ি দখলের অপচেষ্টা রোধে ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে নিজের বাড়ির ছাদে বিশাল এক আমেরিকান পতাকা উড্ডয়ন করেছেন লুই রিদি। ইউএস প্রশাসন ও দূতাবাসের দৃষ্টি আকর্ষণ করতেই এমন পদক্ষেপের কথা জানান তিনি। আল্লাহ না করুন, আমি যদি এই বাড়িটি রক্ষা করতে না পারি এবং তারা যদি এখানে চলে আসে, তবে তারা তাদের নিজস্ব হলুদ পতাকা ওড়াবে। কিন্তু এখন তাদেরকে হলুদ পতাকা তোলার আগে এই আমেরিকান পতাকা সরাতে হবে। আর এর মাধ্যমে ইউএস দূতাবাস এবং কর্মকর্তাদের প্রতি আমার বার্তা যে আমি সাহায্য চাচ্ছি। বারবার বলছি, আমি নিরাপত্তাহীনতায় ভুগছি, আমার পরিবারের নিরাপত্তা নিয়েও শঙ্কিত আমি।
প্যালেস্টাইনে নিজের বাড়ি রক্ষা করতে সোমবার আমেরিকা থেকে উড়ে আসেন এই প্যালেস্টিনিয়ান আমেরিকান। একটি ইউএস ফ্লাইটে তেল আভিভে নেমে সেখান থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে নিজ বাড়িতে পৌঁছান তিনি। রাতে ইসরায়েলি উগ্র স্যাটেলাইটদের গতিবিধি পর্যবেক্ষণ এবং পরিবারের সদস্যদের সাথে বাড়িতেই রাত যাপন করেন লুই। ওয়েস্ট ব্যাংকে অবৈধ বসতি সম্প্রসারণে নেতানিয়াহু সরকারের সরাসরি মদদ রয়েছে বলে অভিযোগ প্যালেস্টিনিয়ান ও জাতিসংঘ সহ বিভিন্ন মানবাধিকার সংস্থার। আন্তর্জাতিক আইন তোয়াক্কা না করে দিন দিন এই সহিংসতা ও প্যালেস্টিনিয়ানদের জমি ও বাড়ি দখলের আগ্রাসন বেড়েই চলেছে। আব্দুল আল মামুন, টিভিএন 24 নিউজ ডেস্ক। কাতারের আকাশসীমা লঙ্ঘনকারী ইরানি পাইলটদের বিষয়ে তেহরানের সাম্প্রতিক বিভিন্ন অভিযোগ ও দাবিকে ভিত্তিহীন এবং মিডিয়া স্ট্যান্ড বলে উড়িয়ে দিয়েছে কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি আবারও স্পষ্ট করেছেন, কোনো ইরানি পাইলট দোহার হেফাজতে নেই। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, কাতার যেখানে নিজেরাই সরকারি চ্যানেলে ইরানের সাথে যোগাযোগ করে একজনের মরদেহ ফেরত পাঠিয়েছে, সেখানে রেড ক্রসের মধ্যস্থতা চাওয়ার কোনো যৌক্তিকতা নেই। ইরানি কমান্ডারদের সাম্প্রতিক বক্তব্যকে অভ্যন্তরীণ রাজনীতি সামলানোর পায়তারা বলে মন্তব্য করেন কাতারের এই কূটনীতিক। কাতারের দাবি অনুযায়ী গত মার্চে তাদের আকাশসীমা লঙ্ঘনকারী ইরানি যুদ্ধ বিমানের পাইলটদের অনুসন্ধানে দোহার আমন্ত্রণে এখনও সাড়া দেয়নি তেহরান। এমন অবস্থায় ইরানের সামরিক কর্মকর্তাদের নতুন করে কাতারে ইরানি তদন্ত দল প্রবেশের অনুমতি চাওয়ার দাবিকে অবান্তর মনে করছে দোহা। এই বিষয়ে মঙ্গলবার আবারও কাতার সরকারের অবস্থান স্পষ্ট করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি। We have already delivered one of their remains. আমরা ইতিমধ্যে এক পাইলটের মরদেহ তাদের কাছে হস্তান্তর করেছি এবং ইরানি প্রতিনিধি দলকে উদ্ধার অভিযানের বিষয়ে বিস্তারিত জানিয়েছি। এই প্রক্রিয়ায় রেড ক্রসকে যুক্ত করার দাবিটি কেবলই একটি মিডিয়া ট্রায়াল এবং চমক সৃষ্টির চেষ্টা। এর মাধ্যমে ইরান তাদের দেশের মানুষকে দেখাতে চায় যে তারা সর্বোচ্চ চেষ্টা করছে। The most that they can. They don't need any third party. তেহরানের দাবি ছিল তাদের 3 পাইলট জীবিত অবস্থায় আটক হয়েছেন, অন্যথায় তাদের অনুসন্ধানে ইরানি তদন্ত দলকে কাতার প্রবেশের অনুমতি চাইছে তেহরান। বিপরীতে দোহার এই কূটনৈতিক জানান, ঘটনার সময় অনুসন্ধানী দল পাঠাতে তেহরানকে দেয়া পূর্বের আমন্ত্রণ এখনও বহাল আছে। আনসারির মতে, কাতার যেখানে নিজেরাই সরাসরি ইরানের সাথে যোগাযোগ করছে, সেখানে রেড ক্রসের হস্তক্ষেপ চাওয়ার কোনো যৌক্তিকতা নেই। Clarifiers from any party, but this is just a media. দুই দেশের সরাসরি যোগাযোগ না থাকলে আইসিআরসির প্রয়োজন হতো, কিন্তু আমরা তো ইরানের সাথে সরাসরি যোগাযোগ রাখছি। দোহা এসে উদ্ধার অভিযানের বাকি তথ্য দেখার জন্য তাদের কাছে আমন্ত্রণ পাঠানো হয়েছে, কিন্তু তারা এখনো কোনো উত্তর দেয়নি। সেই আমন্ত্রণ এখনো বহাল রয়েছে। Reply to the invitation. The invitation is still open. এই বিষয়ে ইরানি সামরিক কর্মকর্তাদের সাম্প্রতিক বিবৃতির কঠোর সমালোচনা করেন কাতারি এই কূটনীতিক। মাজেদ আল আনসারি বলেন, তাদের এক পাইলটকে হস্তান্তরের পর ইরানে দাফন করা হয়েছে। এত কিছুর পরেও এমন বিবৃতি যদি তাদের অভ্যন্তরীণ কারণে হয়, তাহলে তাতে কাতারের কোনো আগ্রহ নেই। আনসারির মতে বিষয়টি খুবই স্পষ্ট এবং এতে মিডিয়া রাজনীতির কোনো সুযোগ নেই। এদিকে দ্বিপাক্ষিক কূটনৈতিক এই টানাপোড়েন সত্ত্বেও ইরান ওয়াশিংটন সংঘাত নিরসনে মধ্যস্থতার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কাতার। হরমুজ প্রণালী নিয়ে মাস্কাট তেহরানের সমঝোতা হলে আমেরিকা ও ইরানকে আলোচনার টেবিলে ফেরানো সহজ হবে বলে মনে করছে দোহা। মাজেদ আল আনসারি বলেন, কাতারের প্রত্যাশা ইরান ওমান চুক্তিতে পৌঁছালে একই সাথে যুদ্ধবিরতি এবং তেহরান ওয়াশিংটনের আলোচনা পুনরায় শুরু হবে। সাইফ রাকিব, টিভিএন 24 নিউজ ডেস্ক। এবার সিরিয়ার ইদলিব প্রদেশের আবু আল দুহুর সামরিক বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইসরায়েল। বুধবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, এই হামলায় ঘাঁটির রানওয়ে ও একটি গুদাম ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার রাতে ইসরায়েলি বাহিনী চালানো এই অভিযানে বিমান থেকে অন্তত 8টি বোম ফেলা হয়, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে সিরিয়ার সামরিক সূত্র। গত মার্চের পর সিরিয়ায় সরকারি সামরিক লক্ষ্যবস্তুতে ইসরায়েলের এটাই প্রথম বড় ধরনের হামলা। দেশটিতে দীর্ঘ গৃহযুদ্ধে বেশ কয়েকবার হাতবদল হওয়া এই বিমান ঘাঁটিটি বহু বছর ধরেই অব্যবহৃত ছিল। প্রেসিডেন্ট ট্রাম্পের সিরিয়া বিষয়ক বিশেষ দূত টম ব্যারাক এই হামলাকে অপ্রয়োজনীয় উত্তেজনা সৃষ্টি বলে নিন্দা জানিয়েছেন। এই ঘটনায় ওয়াশিংটন উদ্বিগ্ন বলেও জানান তিনি, তবে তেল আভিভ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
সিরিয়ার পলাতক সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের চাচাতো ভাই ওয়াসিম আল আসাদকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির আদালত। মঙ্গলবার দামাস্কাসের স্পেশাল ক্রিমিনাল ট্রাইব্যুনাল এই সাজা ঘোষণা করে। তার বিরুদ্ধে গৃহযুদ্ধকালীন হত্যা, নির্যাতন, মানবতাবিরোধী অপরাধ এবং গৃহযুদ্ধ উস্কে দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক এই রায় দেন। রায় ঘোষণার সময় তিনি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। এর আগে গত সপ্তাহে বাশার আল আসাদ ও ভাই মাহের আল আসাদকেও মৃত্যুদণ্ড দেয় আদালত। সিরিয়ার সাবেক স্বৈরশাসক বাশার আল আসাদের পর এবার তার এক চাচাতো ভাইকেও মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির আদালত। দণ্ডিত ওয়াসিম আল আসাদ বাশারের রাজনৈতিক দল বাথ পার্টির অধীন বাথ ব্রিগেডস নামক একটি আধা সামরিক বাহিনীর প্রতিষ্ঠাতা ও কমান্ডার ছিলেন। মঙ্গলবার দামাস্কাসের স্পেশাল ক্রিমিনাল ট্রাইব্যুনাল তার মৃত্যুদণ্ডের রায় দেয়। অভিযুক্ত ওয়াসিম এ সময় আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। আদালতে ওয়াসিম আল আসাদের বিরুদ্ধে একাধিক পরিকল্পিত হত্যাকাণ্ড, বন্দী নির্যাতন এবং গৃহযুদ্ধ উস্কে দেওয়ার অভিযোগ প্রমাণিত হয়। এসব কর্মকাণ্ডকে মানবতাবিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধ হিসেবে গণ্য করে রায় দেন স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক। আসামি ওয়াসিম আল আসাদকে পরিকল্পিত হত্যা, একাধিক ব্যক্তি ও শিশুকে হত্যা, নির্যাতন ও নৃশংসতার দায়ে দোষী সাব্যস্ত করা হচ্ছে, যা মানবতা বিরোধী ও যুদ্ধাপরাধ হিসেবে চিহ্নিত। পাশাপাশি গৃহযুদ্ধ উস্কে দেয়া, সম্প্রদায়গত বিভেদ সৃষ্টি, স্বাধীনতায় হস্তক্ষেপ ও নির্যাতনের অপরাধে তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। এর আগে গত সপ্তাহে পলাতক সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও তার আপন ভাই মাহের আল আসাদকেও তাদের অনুপস্থিতিতেই মৃত্যুদণ্ড দেয় এই আদালত। একই সাথে বাশারের সাবেক জাতীয় নিরাপত্তা কর্মকর্তা আতিফ নাজিবকে মৃত্যুদণ্ডের পাশাপাশি অর্থদণ্ডও দেয় দামাস্কাসের এই ক্রিমিনাল কোর্ট। 2023 সালে ওয়াসিমকে কাপ্তাগন মাদক চোরাচালানের মূল হোতা চিহ্নিত করে তার উপর নিষেধাজ্ঞা দিয়েছিল আমেরিকা। 2024 সালের ডিসেম্বরে বিদ্রোহীদের তুমুল অভিযানে বাশার আল আসাদ রাশিয়ায় পালিয়ে যান। এর মধ্য দিয়ে দেশটিতে আসাদ পরিবারের কয়েক দশকের দীর্ঘ স্বৈর শাসনের অবসান ঘটে। স্বৈরাচার মুক্ত সিরিয়ায় এই রায় উদযাপনে আদালত কক্ষের বাইরে সাধারণ মানুষ উচ্ছ্বাস প্রকাশ করেন। নিজে জামি, TVN 24 নিউজ ডেস্ক। এক নজরে প্রতিদিন মধ্যপ্রাচ্যের খবর জানতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে।